সুপ্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পাঠদান করব একাদশ শ্রেণীর সাহিত্য পাঠের অন্তর্ভুক্ত একটি কবিতা, ফেব্রুয়ারি 1969। লিখেছেন কবি শামসুর রাহমান। মূল কবিতা পাঠ ও কবি পরিচিতি জানার আগে তোমাদের বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবান্বিত অধ্যায় সম্পর্কে জানাবো, যে অধ্যায়টি তোমাদের মতো নতুন প্রজন্মের অনেকের কাছে অপরিচিত, আবার অনেকের কাছে স্বল্প পরিচিত। 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে তোমরা সবাই জানো। প্রতি বছরের 21শে ফেব্রুয়ারিতে আমরা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে যাই, ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের সূচনা এবং 16ই ডিসেম্বর বিজয় লাভ করা মুক্তিযুদ্ধের এই ইতিহাস তোমাদের সকলের কাছে পরিচিত। কিন্তু মুক্তির ইতিহাসের পরিক্রমায় ভাষা আন্দোলনের ঠিক 17 বছর পর, মুক্তিযুদ্ধের 2 বছর আগে, অর্থাৎ 1952 ভাষা আন্দোলনের 17 বছর পরে 1971 মুক্তিযুদ্ধের ঠিক 2 বছর আগে বাঙালির ইতিহাসে আরও একটি গৌরবের অধ্যায় আছে। সেটি হলো 1969 গণ অভ্যুত্থান। আজ এই ক্লাসটি সম্পন্ন করার পরে আমি আশা করব সেই গৌরবের ইতিহাস তোমরা আর কখনো ভুলবে না। 1969 সালের 24শে জানুয়ারি, সেদিন ছিল হরতাল। এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র এক গণ অভ্যুত্থানে। 1966 সালে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে স্বাধিকার আন্দোলনের গতি তীব্র হয়। পাকিস্তানি শাসকেরা একে নস্যাৎ করতে আগরতলা মামলা করে। মামলার প্রধান আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের মুক্তি ও পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে 1969 সালের 24শে জানুয়ারি সান্ধ্য আইন ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের গুলিবর্ষণে প্রাণ হারান আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঘোষণা দিয়েছিলেন তিনি আর প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বাংলাদেশ রাষ্ট্র গঠন ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। এই গণ আন্দোলন তাই বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে পরিগণিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গণ আন্দোলন 1969 গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত 1952 ভাষা আন্দোলনের প্রেরণায় রচিত এই কবিতা ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রহমান রচিত। কবিতাটি আগে আমরা পাঠ করব, কবিতাটি আমি ব্যাখ্যা করব, তারপর আমি কবি সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো। এছাড়াও প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমার আজকের পাঠে তোমাদের জন্য আমি রেখেছি। ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রহমান। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। শিক্ষার্থীরা, এই অংশটি আমি ব্যাখ্যা করি।
1952 সালের মতো 1969-এও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কবি প্রথম যে শব্দটি এই কবিতায় ব্যবহার করেছে সেটি হচ্ছে আবার। আবার বলতে আমরা বুঝি যা আগে হয়েছে, ঘটেছে, পুনরাবৃত্তি। আবার বলতে আমরা বুঝি পুনরাবৃত্তি, অর্থাৎ কৃষ্ণচূড়া আরও একবার কখনো ফুটেছিল 1952 সালে ফেব্রুয়ারিতেও। কৃষ্ণচূড়া শহরের পথে পথে ফুটেছিল, তাই 1969-এ যখন আবার কৃষ্ণচূড়ার ফুটতে দেখেছেন তিনি পথে পথে, সেজন্য বলছেন আবার। আবার শব্দটি তিনি ব্যবহার করেছেন। কবির মনে হয় 1952-র ভাষা আন্দোলনে শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে। রক্তের রং ও কৃষ্ণচূড়ার রং একই হওয়ায় কবি 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের রক্তে রঞ্জিত রাজপথের ছবি আমাদের চেতনার রঙের সাথে মেলাতে চেয়েছেন। মাতৃভূমির জন্য, মাতৃভাষার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মহিমা যেন মূর্ত হয়ে ওঠে লাল কৃষ্ণচূড়ার রঙে। কবিতার পরবর্তী অংশ। এই রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। শিক্ষার্থীরা, কবি বলতে চেয়েছেন এই রঙের বিপরীত যে রং সেটি হচ্ছে অশুভ। 21-এর চেতনা মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা বোঝাতে কবি কৃষ্ণচূড়ার রংকে ব্যবহার করেছেন, বলেছেন এই চেতনার বিপরীত চেতনা হচ্ছে অশুভ, সন্ত্রাস এবং খুন। ঘাতকের অশুভ আস্তানা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসরদের অশুভ পদচারণা বুঝিয়েছেন তিনি এখানে। কবিতাটি পরবর্তী অংশ পাঠ করছি। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধ মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চারিদিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছ নছ। শিক্ষার্থীরা, এই অংশের ব্যাখ্যা আমি করছি তোমাদের কাছে। কবি দেশপ্রেমিক, তার মতোই আরো অনেক দেশপ্রেমিক আজ হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের কাছে অত্যাচারিত হচ্ছেন। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কবি এখানে মানবিক বাগান বলতে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বোঝাচ্ছেন। আর কমল বন বলতে কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাচ্ছেন। এটি বোঝাতে তিনি কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে শুভ ও অশুভ সংঘাতে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ আজ তছনছ হচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। এখানে বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এইখানে এই কথাতে কবি বোঝাতে সালাম এবং বরকতকে, এই ভাষা শহীদদের সত্তাকে
তিনি দেখতে পাচ্ছেন তরুণদের মধ্যে যারা 1969 সালেও সালাম ও বরকতের পথ ধরে পথে নেমেছিল প্রতিবাদ করার জন্যে। তাই 1969-এও কথার মধ্যে ও কিন্তু 1952 সালের স্মৃতিচারণ আছে। 1969 সালেও মানবিকতা মনুষ্যত্ব যখন আবার ভুলুণ্ঠিত হবার পথে, তখন সালাম বরকতের প্রতিবাদী সত্তা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই চরণ দুটিতে আমরা কি অনুভব করি? 1952 সালের ভাষা আন্দোলনের প্রেরণা থেকে 1969-এর গণ আন্দোলনের সূচনা হয়। 1969-এর গণ অভ্যুত্থানের প্রভাবক হিসেবে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ যে প্রেরণা জুগিয়েছে সে কথা বোঝানো হচ্ছে। কারণ 52-র ভাষা আন্দোলনের পথই 69-এ এসে আরো বিস্তৃত হয়। রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ। আমরা এই 69-এর যে গণ অভ্যুত্থানে আমরা সালাম এবং বরকতের মতো আরো তরুণকে আমরা রাজপথে দেখলাম। কবি এই কথাটা এখানে বোঝাতে চেয়েছেন। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এই অংশে, কবিতার এই অংশে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, এই অংশটুকু ব্যাখ্যা করি। এখানে 52-র ভাষা আন্দোলনের প্রতিবাদ স্মৃতিচারণ করা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানে। এখনো বীরের রক্তের দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। 69-এর প্রেক্ষাপটে এদেশের মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকার ও দাবি দাওয়া আদায় করার পরিবেশের যে অভাব তা ব্যক্ত করেছেন এখানে। আর হৃদয়ের হরিত উপত্যকা বলতে কবি একটি নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছেন, সেটি হচ্ছে চিরসবুজ পূর্ব বাংলা তথা বাংলাদেশ। এই তার দেশকে তিনি বোঝাচ্ছেন। সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মাতৃভাষা বাংলা ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। বাংলা ভাষাকে প্রাণরূপী ফুলের সাথে তুলনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি কবিতাটি তোমাদের বিভিন্ন অংশে ভাগ করে দিয়ে ব্যাখ্যা করেছি। এখন পুরো কবিতাটি যদি আমরা একবার একসাথে আবৃত্তি বা একসাথে না পড়ি, তাহলে কিন্তু কবিতার পুরো ভাবটি বুঝতে অসুবিধা হবে। তোমাদের সুবিধার জন্য আমি পুরো কবিতাটি আমি আর একবার পড়ছি। আশা করব যে কবিতাটি যেহেতু আমি ব্যাখ্যা করেছি, এখন কবিতা মূল সুর তোমরা খুব সহজে আত্মস্থ করতে পারবে। ফেব্রুয়ারি 1969 লিখেছেন কবি শামসুর রহমান। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া।
চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছ নছ। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিৎ উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কবি শামসুর রাহমান, নাগরিক কবি। নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রাহমান 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা বেগম। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পগজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং এজ এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। 1964 খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন, পরবর্তীতে যেটি দৈনিক বাংলা পত্রিকা নামকরণ হয়। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। তারপর আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। সারা জীবন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য ও সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনে যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়া গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2006 খ্রিস্টাব্দের 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী, তোমাদের জন্য আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসে আমি রেখেছি এবং একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করেছি। বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো শুধু প্রশ্নটি আমি উল্লেখ করব। এখানে 4টি করে তোমাদের জন্য অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমরা বেছে নিবে। আর তোমাদের সঠিক উত্তর জানতে বা সেটি বের করতে যদি তোমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্টে আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। 1. ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন? 2. সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা, এখানে ঘাতক দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? 3. 21-এর কৃষ্ণচূড়ার বিপরীত রং আমাদের মনে কখন সন্ত্রাস আনে? 4. শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কি ফুটেছে? 5. কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয়? 6. ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো কিরূপ বর্ণমালা ঝরে? 8. ফেব্রুয়ারি 1969 কবিতায় সালাম আবার কোথায় নামে?
নয়। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে কি? শহরের পথে ফুটে আছে কিভাবে? 10। ফেব্রুয়ারি 1969 কবিতায় দুঃখিনী মাতার চোখে অশ্রুজল কেন? 11। ফরিদ শব্দের অর্থ কি? 12। সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে? 13। ফেব্রুয়ারি 1969 কবিতার কবি কোন পথে কৃষ্ণচূড়া দেখেছেন? 14। কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় আগের কোন আন্দোলনকে স্মরণ করেছেন? 15। ড্যাশ বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এখানে ড্যাশ কি হবে? একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে উপস্থাপন করছি। প্রথমে উদ্দীপকটি পড়ো, তারপরে প্রশ্নগুলোর উত্তর করবে। তোমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিষী। এই উদ্দীপকটি কবি শামসুর রহমানের আরেকটি কবিতা থেকে নেওয়া হয়েছে, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা থেকে। এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো, জ্ঞানমূলক প্রশ্নটি, রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে? এটি তোমরা কবিতাটি পড়লে কবিতার সরাসরি উত্তর দেওয়া আছে। খ, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট বলতে কি বোঝানো হয়েছে? আমি যখন কবিতাটি তোমাদের পড়িয়েছি তখন আমি এটি ব্যাখ্যা করেছি। গ, উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? শিক্ষার্থীরা লক্ষ্য করো, উদ্দীপকে কিন্তু ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে, ভাষা আন্দোলনের গৌরবের কথা বলা হয়েছে, যে ভাষা আন্দোলন না থাকলে আমাদের অস্তিত্ব থাকে না, এই কথাটি আমরা, এবং ভাষা আন্দোলনের যে গৌরব সেটি এই উদ্দীপকে পাওয়া যায়। কবিতার ফেব্রুয়ারি 1969 কবিতায় আমরা ভাষা আন্দোলনের গৌরবের কথা পাই, ভাষা আন্দোলনের স্মৃতিচারণ আছে, ভাষা আন্দোলনের যে চেতনা সেটি আমরা পাই। তো এই দিকটি এখানে প্রতিফলিত হচ্ছে। ঘ, যেটি হচ্ছে ঘ প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতা। এই প্রশ্নটি উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে না, উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। এই প্রশ্নটাতে যে ইঙ্গিতটা আমরা পাই যে এখানে ফেব্রুয়ারি 1969 কবিতার ভাব আছে কিন্তু সামগ্রিক ভাবকে ধারণ করে না। ফেব্রুয়ারি 1969 কবিতার যে ভাব সেখানে কিন্তু ফেব্রুয়ারি 1969 সালের গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট আছে, যেটা এই কবিতার এই উদ্দীপকের মধ্যে নেই। এই বিষয়গুলো তোমরা সামগ্রিকভাবে ব্যাখ্যা করবে, তুলনামূলক ব্যাখ্যা করবে এবং সপক্ষে যুক্তি দিবে। তো শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাকে প্রশ্নটি করবে, আমি যথাসম্ভব উত্তর দেব তোমাদেরকে। আর তো ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে অন্য আরেকটি বিষয় নিয়ে আবার আমরা যুক্ত হব অনলাইনে। ধন্যবাদ সবাইকে।